নমস্কার। গতকাল এমন সময় বিধানসভায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন, আপনারা অনেকেই অপেক্ষা করছিলেন যে কী হতে চলেছে। ঠিক বিধানসভার অধিবেশনের একেবারে অন্তিম মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা 3% দিয়ে দেওয়ার ঘোষণা করেছেন। তারপর 24 ঘন্টা অতিক্রান্ত ঠিক এই সময় আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে বিষয়টি সম্পর্কে আলোচনা করব। আলোচনা করার জন্য এই অনুষ্ঠানে আমরা মিলিত হয়েছি। আপনাদের অনেককে নিশ্চয়ই মনে রাখবেন বা মনে রেখেছেন যে আমরা এই অনুষ্ঠান করি আপনাদের প্রত্যেকের কথাগুলো শোনার জন্য, এবং অবশ্যই ডিআর কর্মচারীদের অষ্টম বেতন কমিশন নিয়মিতকরণ থেকে শুরু করে বিষয়গুলো নিয়ে আমরা প্রায় মুহূর্তে বা প্রায় দিন বলতে পারেন আপনাদের সবাইকে নিয়ে আমরা আলোচনা করি। কেন আলোচনা করি? আমরা বিশ্বাস করি আপনাদের সকলকে নিয়ে আলোচনার মাধ্যমে কথাগুলো সরকারের কাছে পৌঁছে যাবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যাবে। অবশ্যই সরকার প্রতিনিধিরা বিষয়গুলো শুনবেন। আপনারা যারা রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত অবশ্যই যারা আধিকারিকরা আছেন, আপনারা প্রত্যেকে নিজেদের মতন করে বিষয়গুলো উপস্থাপন করেছেন। আমরা বেশ কয়েকটি সংগঠন তাদের সাংবাদিক সম্মেলন আপনাদের কাছে তুলে ধরেছি। ঠিক এখন পর্যন্ত যদি বলা যায়, রাজ্যের শিক্ষক কর্মচারী সকলের জন্য যে ঘোষণা দেওয়া হয়েছে পুজো উপহার হিসাবে, সেদিক থেকে সবাই কি সন্তুষ্ট? সবাই কি দারুণভাবে খুশি? রাজ্যের শিক্ষক কর্মচারীদের বিরাট অংশ হয়তো সরাসরি কিছু বলবেন না, আপনারা হয়তো এই কথা বলারও সুযোগ নেই, যেহেতু আপনারা সরকারের একটি অঙ্গ। কিন্তু তারপরেও তো বলা যেতে পারে রাজ্যের শিক্ষক কর্মচারী প্রত্যেকের কাছে অষ্টম বেতন কমিশন যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি গুরুত্বপূর্ণ হলো রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত প্রত্যেকের দাবি দেওয়াগুলো আলোচনা করা। আমরা ডিএ ঘোষণা ঠিক তারপর মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, দুটো বিষয় আমরা একবার শুনব। সরকারি কর্মচারী এবং যারা পেনশনভোগী পূজার উপহার আজকে 2% দিয়ে দেওয়া ঘোষণা করছে, যেটা কার্যকরী হবে 1 এবং এতে করে মাননীয় ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় এতে করে এই অর্থ বছরে 120 কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। আমাদের কনসেন্ট আছে, আপনারা সবাই জানেন সেগুলো সেই জায়গায় জানিয়েও আমরা কিন্তু সেটা মাথায় দিয়েছি। তার কর্মচারীদের আমাদের নিয়মিত করতে হবে, এবং তাতে করে 1,05,739 কর্মচারী এবং যারা পেনশনার 84,342 জন। আগেও বলেছি এই সরকার কর্মচারী বান্ধব সরকার। আমরা সবাইকে নিয়ে আমরা চলতে চাই। শুধু কর্মচারী না, আমরা সাংবাদিক বান্ধবও আমরা বলি, মানুষ বান্ধব। তো সেই বিষয়ে একটা এক্সপেকটেশন সবারই থাকে। তো আমি আগেও বলেছি, আজকে বিধানসভায় আমি বলেছি যে প্রথমে আমাদের 3% ছিল, সেই জায়গায় আমি আসার পর 29% দিয়েছি করে শেষ পর্যন্ত আজকে আবার 3% আমি ডিক্লেয়ার করেছি। তো ঘটনা হয়েছে যে আমরা তো চাই, আমাদেরও তো কনস্ট্যান্ট আছে। তো এরকম 1% দিতে গেলে প্রায় 100 কোটি টাকার প্রয়োজন। বা নিজেরাই বুঝতে পারছেন যে আমাদের কত ফিনান্সিয়াল ক্রাইসিস, কনস্ট্যান্ট টাকা সত্ত্বেও আমরা এটা করেছি। আমি এটা সমস্ত কর্মচারী বন্ধুদের আমি বলবো যে এটা একটা পুজো গিফট বলা চলে, যদিও এটা আপনাদের রাইট, তবু আমি বলবো আমাদের তরফ থেকে একটা গিফট দিলাম। এবং সবাই পুজো এবং দুর্গা পূজা এবং আমাদের যে শারদীয় পূজা এবং দীপাবলি উৎসব উপলক্ষে সবাইকে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আপনারা শুনলেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? আপনারা যারা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে প্রায় প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলতেন, অবশ্যই বলতেন
যে এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের যে বক্তব্য চাওয়া পাওয়া তার কথা বলা। আমরা এটা বিশ্বাস করি, বা আপনাদের মতন করে যারা আছেন আমাদের সঙ্গে যারা নিয়মিত থাকেন তারা প্রত্যেকেই বিশ্বাস করবেন যে রাজ্যের শিক্ষক কর্মচারীদের কাছে বোধ হয় এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বকেয়া দিয়ে আর বিটিয়ে দেওয়া, সেই সঙ্গে অষ্টম বেতন কমিশন। নমস্কার, কে বলছেন? বলছি কথা বলুন। মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘোষণাটা করলো দিয়ে এবং দিয়া ডাবল ইঞ্জিনের সরকারের দিয়ে এত ফারাক থাকে। প্রধানমন্ত্রী পূজা দিতে আসছে মন্দিরে, সেখানে লক্ষ কোটি টাকা খরচ করতে, আর কর্মচারীরা শিক্ষক কর্মচারীরা দিয়ে দিতে কেন্দ্রের লোক একটা ফারাক নির্বাচনের আগে তো বলছিল কেন্দ্রের সাথে দিলে ওই বেতন কাঠামো এবং দিয়ে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী এখন অর্থের অভাবটা দেখবো হয়, সেইটা একটু লজ্জার বিষয় আমার কাছে। কারণ যেহেতু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার একই সরকার, এবং যশস্বী প্রধানমন্ত্রী তাকে কোনো কথাই বলতে পারে না, সমস্ত প্রকল্প প্রধানমন্ত্রী, তাহলে দিতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কেন তার ব্যর্থতা স্বীকার করছে না? বোঝা গেল ওনার ব্যর্থতার কারণে কর্মচারীরা দিয়ে থেকে বঞ্চিত হয়েছে। ওই যে 5% দিয়ে পানা সেই জায়গায় 3%। তাহলে আগামী যে অক্টোবর মাসে অষ্টম বেতন কমিশন ঘটনা ঘটে, যে তিরাঞ্জি হবে, তিনি কর্মচারীরা বঞ্চিত রাখলো। যেহেতু 100% দিয়ে তার কমাই আনতে ন্যূনতম 15% দিয়ে দিত, দিয়েটা কমাইয়া তারপরে অষ্টম বেতন কমিশন গঠন করছে। কিন্তু আসলে তাদের সদিচ্ছা নাই মানুষকে কর্মচারীদেরকে দেওয়া, ঢাকা শ্রমিকরা দেওয়া। ঢাকা শ্রমিকের কথা ছিল 340 টাকা, এখন 242 টাকা মজুরি করলেও মানুষ এখন 200 টাকা পায়। তারা কোন কথাটা ঠিক আছে, ভণ্ডারি শুরু করছে সমস্ত দেশটা ভণ্ডারি নিয়ে রয়েছে এই বিজেপিটা যেখানে যেখানে আছে। তবে আগামী দিন কর্মচারী ভাইয়েরা যাতে এই চিন্তাটাই করে আগামী 28 নির্বাচনে আসবে, সেটুকুই বলা। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্তরের নেতৃত্বের অনেক বক্তব্য শুনেছি। রাজ্যের শিক্ষক কর্মচারীদের স্বার্থে মূলত সেই বক্তব্যগুলো রাখা হয়েছিল। আমরা সেই বক্তব্যগুলো শুনবো, আপনাদের প্রত্যেকের কথা শুনবো। অনিয়মিত কর্মচারীরা বড় আশায় ছিলেন, তাদের জন্য আপাতত কোনো কিছু নেই, ঘোষণা নেই, সেটা বোধ হয় আরেকবার প্রমাণ হয়েছে। সেদিক থেকে আমরা তাদের বক্তব্যগুলো শুনবো। বিভিন্ন স্তরের নেতৃত্ব কথা বলছিলেন আমাদের সঙ্গে, এবং আপনাদের কথা শুনবো। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রায় প্রতিদিন আমাদের সঙ্গে কথা বলেন, আমাদের সঙ্গে থাকেন, নানা বিষয় নিয়ে আলাপ করেন। আপনারা অবশ্যই আপনাদের প্রতিক্রিয়া রাখবেন। এই বিষয়ে প্রথমত যেটা বলা দরকার, অর্থমন্ত্রীর আলোচনা কাগজ যেটা দেখেছি, এটা তো অত্যন্ত আপত্তিজনক, হতাশাজনক, এবং অনিয়মিত কর্মচারীদের প্রতি এই সরকার কতটা দায়িত্বজ্ঞানহীন, কতটা নিষ্ঠুর হতে পারে তার উদাহরণ, তার প্রতিফলন গতকালকে বিধানসভায় অর্থমন্ত্রীর আলোচনার মধ্য দিয়ে উঠে এসেছে। অর্থমন্ত্রী এখন বলছেন, কিন্তু অর্থমন্ত্রীর খেয়াল থাকা উচিত ছিল, তাদের স্মরণে আছে কি না জানি না, 2018 বিধানসভা নির্বাচনের পূর্বে তাদের ভিশন ডকুমেন্টে তারা কি বলেছিলেন। আমাদের স্মৃতি শক্তি দুর্বল হলেও এতটা দুর্বল হয়নি যে আমরা ভুলে যাব যে 2017 সনে যখন আগরতলা শহরে অনিয়মিত অংশের শ্রমিক কর্মচারীরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অবস্থান করতেন, তখন বিজেপি দলের ভাবি মুখ্যমন্ত্রীরা সেখানে গিয়ে কি প্রতিশ্রুতি দিতেন সেটা আমরা ভুলে যাইনি। ভিশন ডকুমেন্টে কি কথা ছিল, ডাবল ইঞ্জিন সরকার, সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে, কাউকে আন্দোলন করতে হবে না, কাউকে মিছিল করতে হবে না, সরকার সবার দাবি পূরণ করবে। আজকে নির্বাচনের পর 7 বছর অতিক্রম করার পর অনিয়মিত কর্মচারীদের জন্য এই সরকার শুধুমাত্র বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিছু উপহার দেয়নি। আমরা ত্রিপুরা অনিয়মিত
আমি ধ্বংস হয়ে গেছি। কথা বল। যেখানে সেন্ট্রাল শিক্ষক কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের বিয়ে 22%, এই ক্ষেত্রে রাজ্য সরকারের 3% বিয়ে ঘোষণা শিক্ষক কর্মচারী মহলে তেমন একটা আশার গঠনের প্রতিফলন ঘটেনি স্যার। তবে বিচার্য বিষয় হলো আগামী দিনগুলিতে কেন্দ্রীয় স্কুল শর্ত কমিশন এবং অষ্টম পে কমিশন লাগু হলে ঠিকভাবে রিভিউ চালু না হয়, তবে সেটা হবে ঠিকভাবে শিক্ষক কর্মচারীদের দুর্ভাগ্য এবং অপরাধের প্রতিযোগিতা। নমস্কার। আমরা ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র বিরোধিতা করছি। আমরা একটা কথা স্পষ্ট হয়ে বলি, অর্থমন্ত্রীর এই বক্তব্যের বিরুদ্ধে রাজ্যের 40,000 অনিয়মিত কর্মচারী এক কাট্টা। এটা শুধুমাত্র অর্থের অনুমোদন নিয়ে যে সমস্ত অনিয়মিত কর্মচারী আছেন তাদের কথা নয়, সমস্ত অনিয়মিত কর্মচারী যারা গত কয়েক দশক ধরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে স্থায়ী পদের কাজগুলো করছেন অনিয়মিত কর্মচারী হিসাবে, কোনো রকম চাকরির নিরাপত্তা ছাড়া, কোনো রকম চাকরির শর্ত ছাড়া, দৈনিক মজুরির ভিত্তিতে, তাদের প্রতি এই বঞ্চনা এই অনিয়মিত কর্মচারীরা মেনে নেবেন না। অনিয়মিত কর্মচারীরা ইতিমধ্যে আপনারা জানেন 4 জুলাই 2025 আগরতলা শহরে মহাকরণ অভিযানে তারা সামিল হয়েছিলেন। একটা বিরাট সংখ্যক অনিয়মিত কর্মচারী এই মহাকরণ অভিযানে অংশগ্রহণ করেছিলেন এবং মহাকরণ অভিযানের পর অনিয়মিত কর্মচারী মঞ্চের তরফ থেকে মাননীয় মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সাপেক্ষে সমকাজে সমবেতন, যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে পেনশনে গেছেন তাদের 10 লক্ষ টাকা করে এককালীন অনুদান, সমস্ত পার্ট টাইম ওয়ার্কারদের আংশিক সময়ের কর্মীদের অনিয়মিত কর্মচারীদের স্বীকৃতি দেওয়া, এই দাবি সনদ আমরা তুলে দিয়েছিলাম। তখন গতকালকে রাষ্ট্র সালদা সংসদ ত্রিপুরাতে কর্মচারীদের জন্য পূজার জন্য বিরাট ঢালাহারে দিয়ে দিল। সেই বিয়ের পার্সেন্ট ছিল 3%। তো যে জিনিসটা গভর্নমেন্ট করলো, আমার মনে ওদের সমস্ত কাজের লোকে মিলে বিয়েটা 3% হবে এটা জানা ছিল। কিন্তু আরেকটা জিনিস জানা ছিল যে মানুষ কিন্তু দিন দিন পরিবর্তন হয়। ওরা 8-7 বছর করতে পারে, আস্তে আস্তে আমার মনে হয় ওরা একটু ভালোর দিকে যাবে। এই বাচ্চারা তাদের মনে যে হিংসা ভাবনা, কর্মচারীরা একটু বিরোধী জনে তাদের নিজের দলের লোক কর্মচারী আছে বলে ওরা ভাবতে পারেন না। যদি পারতেন তাহলে ওরা কিন্তু 3% থেকে 10% মিনিমাম দিত। কারণ যে জায়গাতে আমরা 22% আমরা পাও না। তো সেই জায়গাতে এই সরকারটা একদম বিচারিতা হিসাবে যে জিনিসটা করলো সেটা কিন্তু সত্যি মানা যায় না। 3% যদি বছরে প্রত্যেক বছর 3% বলতে কি সামনে বছরে 2 বার দিয়ে দেওয়া হয়, 2% আমরা তো শুনলাম গভর্নমেন্টকে বছরে 2 বার দিয়ে দিত। এই কথাটা তো অস্বীকারের কোনো কারণ নাই। ন্যূনতম 2% দিতে তো দিয়ে হয়, 3% করে বছরে 2 বার হলে 6% হয়। আমরা কত পার্সেন্ট পেলাম? আর এই সরকারটা আসতে বলতে 4 বছর আমরা পেলাম, ওই বিপ্লব পেলাম বলে 4 বছর আমরা 2 টাকাও আমরা পাইনি। তাইলে সেই যে ডাবল ইঞ্জিন থেকে পরে আরম্ভ করতে করতে ট্রিপল ইঞ্জিন চালাইলো। হ্যাঁ, ইঞ্জিন দেখালে তাদের ভিতরে ঢোকাই জলের মাত্রা বেড়ে যায়, আবার মাইল দিতে লাগে, আবার ইঞ্জিন বাড়া, ট্রিপল ইঞ্জিন, ফুল ইঞ্জিন, এই ধরনের ইঞ্জিন। আসলে আমার মনে হয় এগুলি কিন্তু ভাষাবাজি কথা। আমরা ট্রিপল ইঞ্জিন, ফোর ইঞ্জিন এগুলি আমরা মানি না। ইঞ্জিন ছাড়া সিঙ্গেল সরকারই অনেক ভালো সুযোগ, কারণ বছর 2 বার যখন দিয়ে দিত আমরা এটা মোটামুটি পেতাম। তো যে জিনিসটা এখন করলো তারা এটা কিন্তু মানা যায় না। আমার মনে হয় যে সরকার আরো ভাবনা চিন্তা করে সামনে সময়ও দিচ্ছিল, যেহেতু 8ম বেতন কমিশন চালু হয়ে যাবে, তো সেই জায়গাতে যদি বিয়েগুলি না দেওয়া হয় তাহলে বিয়েগুলি আমরা কর্মচারীরা কিন্তু ভীষণ লসের মধ্যে পড়ি। তো এই জিনিসটা কিন্তু সরকার একটু ভাবার দরকার আছে। কর্মচারী দিয়ে কিন্তু যেভাবে পরিশ্রম করা প্রত্যেকটি অফিসের লোক থাকে না। হ্যাঁ, একজনের কাজ একজনকে দিয়ে করা, মাস্টার স্কুলে নাই একজন মাস্টার দিয়ে স্কুল চালা, এই যে
পরিশ্রম করে, আবার অনিয়মিত কর্মচারীরা সঠিক কাজ করে তাদেরকে নিয়মিত পদে করে। এই যে বিচারিতা, মানুষের যে ঠকানো, এই সরকারটা কিন্তু ভালো পারে। নিজেদের বেতনটা কিন্তু রিডাবল বাড়িয়ে নিল, এটা কিন্তু কাউকে বলতে হয়নি, কোনো সময় বলেও নি, কারোর কাছে অনুমতিও নেয়নি। তার নিজেদের যেমন সরকারটা চালান এবং নিজের মানে কি তার নিজের সব, আর মানুষের কাছে কোনো অনুমতি। নমস্কার, কে বলছেন? হ্যালো, লাইভে আছেন, কথা বলুন। দাবি সনদ আমরা তুলে দিয়েছিলাম, তখন কিন্তু মুখ্য সচিব আমাদেরকে ইতিবাচক আশ্বাস দিয়েছিলেন। আমরা গত পরশুদিন মুখ্য সচিবের কাছে চিঠি লিখে বলেছি যে আমরা আপনার ইতিবাচক আশ্বাসের পর প্রায় 2.5 মাস অপেক্ষা করলাম। বলছিলাম কিছুদিন আগে আপনারা ধারাবাহিক চালিয়ে গেলেন, তখন আমি কিন্তু বলেছিলাম যে বড় জোর 5 থেকে 7%। আমার কথাটি কিন্তু সফল হয়নি। সেই পারবে বলতে পূজার কি আশীর্বাদ না এগুলো দিয়েছে, এগুলি কর্মচারীদের অধিকার। তো সেদিন আমি বলেছিলাম সরকার বড়ই সংকটে আছে। ত্রিপুরাতে যেমন চিত্রামাতা বিজেপি পূজা ভিডিও করতে হচ্ছে, মাথা ফুটা খাটাচ্ছে, কেন্দ্রেও কিন্তু সংকটে। নীতিশ কুমার আর বড় বিজেপি, এদিকে আজকে লাদাখ লেহতে জঙ্গির আন্দোলন চলছে, ওনারাই ঠিক করতে পারছে না যে কি হবে ভবিষ্যৎ। তারপর জিএসটি কমে গিয়েছে বিরোধী দলের দলের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, তার মধ্যে জিএসটিতে অনেক কোটি টাকা মার খাবে। তো এগুলি অত্যন্ত গঠিত করাচ্ছি। সেদিনও বলেছিলাম, আজকে বলছি, তো এগুলি আপনারা না বিভিন্ন মিডিয়া কর্মচারী সংগঠনের যে আবার পেয়ে দিলাম। তো মিনিমাম 15-10% হওয়ার কথা ছিল, কিন্তু আর আমি তো বারবারই আপনাদের জন্য মিডিয়ায় এই অনুষ্ঠানটা ফোন করলে যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ হোক, অর্থমন্ত্রী সিংহ রায় হোক, কিছুই করতে পারবেন। কেন্দ্র থেকে যদি সবুজ সংকেত না আসে কিছুই করতে পারবে না, কারণ ওনাদের রাজত্ব নড়বড়ে অবস্থায় আছে। হ্যাঁ, বুঝে বললাম ত্রিপুরাতে চলছে একটা বিভিন্ন শরিক 2 নম্বর শরিক দল হয়ে বিধানসভাতে বিরোধী এই বড় সমিতির বিরুদ্ধে কথা বলছে রঞ্জিত বর্মা। কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিতে পারছেন না। রঞ্জিত বর্মার কথা তো সঠিক, যদি বহির্দিক থেকে অভিযোগ হবে ধর্মীয় কারণে যদি আসে, তাহলে তো ডিএম বা রাজ্যের গভর্নমেন্টকে জানাতে হবে। ওনার মতো তো চলে যাওয়ার মতন না। এদিকে লাদাখ লেহলা থেকে শুরু হয়েছে যে এই কি বলবো এই পূর্ণ রাজ্য ঘোষণা করার জন্য, কেন এটাকে ওই ওনাদের কেন্দ্রের অধীনে নিয়ে গেছে। রাষ্ট্রকে বেরিয়ে দিল বিসিআরপিএফ এর গাড়ি জ্বালানো থেকে রাষ্ট্রীয় দলে পার্টি জ্বালানো। সেটা যদি শুরু হয় তাহলে চিন্তা আছে, রাজ্য হোক, ত্রিপুরাতে হোক বা দিল্লিতে হোক, বিভিন্ন একদম খুব সংকটে আছে। এদিকে নীতিশ কুমার আর চন্দ্র ওনারা দুজনে কিন্তু কেন্দ্র চলছে। নীতিশ বাবুরা যে আমি প্রায় সময় খবর রাখি, টাইম পেলেই রাখি, আর নেক্সট পরে গেলেই নাইট পড়ে যাবে, কেন্দ্রীয় সরকার পড়ে যাবে এনি টাইম এনি হাও। ত্রিপুরাতেও সেই যদি চিত্রামাটা একটু উল্টাপাল্টা করে রাজ্য সরকার পড়ে যাবে। এটাই হলো কিছুই দিচ্ছে না। এগুলি আর দান না, দক্ষিণাও না, পূজার বোনাসও না, কিছুই না। বিক্ষুব্ধ বলতে বিশেষ করে যারা রিটায়ার নাই, এই অবসর ওনাদের কিন্তু বিক্ষোভ, আর কোন ফুল দিয়ে আর পূজা দিয়ে আর ওনাদের ভোট পাবে না। লিখে রাখুন। ধন্যবাদ।
সমর্থক আশ্বাসের পর প্রায় 2.5 মাস অপেক্ষা করলাম, এখন অব্দি সরকারের তরফ থেকে কোনো সমর্থক উদ্যোগ আমরা দেখিনি। আমরা আপনাকে বলতে চাই নির্দিষ্টভাবে। হ্যালো, কথা বলুন। নমস্কার বন্ধু, আমি সুযোগ বলছি। পূজা উপহার তীব্র চলছে এবং 3% দিয়ে ওনারা ভাবছিল হয়তো 10-7 এখনো সরকার থেকে ডিফারেন্স সম্ভব 25%, কিন্তু নর্থ ইস্টের ইন্টারেস্ট অলরেডি তারা ক্যান্সালের দিকে চাইছে। 3% ক্যান্সালের স্টাফ আগরতলা বাজারে বাজার করে, আমরাও বাজার করবো, আমরা তার থেকে যারা চাকরি করে বাজার করে বাঁচতেছে, যেহেতু পূজা মস্ত। কিন্তু ওনাদের 3% পাওয়ার কি যে হইব আমি বুঝি না। কিন্তু আন্দোলন আরো তীব্র করতে হবে, তা না হলে এই জন্য হইব। ভালো থাকবেন, দেখতে হবে। বলতে চাই নির্দিষ্টভাবে আগামী 15ই নভেম্বর অবধি আমরা অপেক্ষা করব। যদি 15ই নভেম্বরের মধ্যে সরকার আমাদের দাবিগুলো পূরণ না করেন, তাহলে ত্রিপুরার যে 40,000 অনিয়মিত কর্মচারী তাদের পরিবার পরিজনরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। অনিয়মিত কর্মচারীদের কাছে এই সরকারের কাছে অনিয়মিত কর্মচারীদের আশা করার কিছু নেই, কারণ কালকে গত বিধানসভার আলোচনা স্পষ্ট হয়ে গেছে, তারা রাজ্যের সমস্ত অংশের মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করছেন, প্রতিশ্রুতি ভঙ্গ করছেন। একইভাবে অনিয়মিত কর্মচারীদের প্রতি তারা বিরাট প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এর জবাব অনিয়মিত কর্মচারী আন্দোলনের মধ্য দিয়ে যাবে। আমি আশা করব অর্থমন্ত্রীর বক্তব্যের পর সারা রাজ্যে যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে, সেই প্রতিক্রিয়া দেখে রাজ্য সরকারের সম্বিত ফিরবে। মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীরা অর্থমন্ত্রীকে বলবেন যে অনিয়মিত কর্মচারীদের প্রতি দায়িত্ববান হতে, সদর্থক ভূমিকা গ্রহণ করতে। যদি তারা এটা না করেন, তাহলে অনিয়মিত কর্মচারীদের সামনে আন্দোলন ছাড়া অন্য কোনো রাস্তা নেই। আমরা একটা কথা জানি, খেলার নাম বাবাজি। কথা বলুন। আমরা রাজ্যের শিক্ষক কর্মচারী থেকে শুরু করে রাজ্যের সকল অংশের মানুষ তাকিয়েছিল, বেকার অংশের মানুষ, বেকার অংশে যারা যুবক সেটা তাকিয়েছিল যে রাজ্যে বিধানসভা কালকে রাত 3টা পর্যন্ত বিধানসভা অধিবেশন চলল। যাই হোক, একদম সবল লাস্টে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকারি কর্মচারীর জন্য 3% দিয়ে ঘোষণা করল। ভালো কথা, কিন্তু আমাদের প্রশ্ন উঠে যাচ্ছে, রাজ্যের যে অনিয়মিত কর্মচারী যে বাতিল করা হলো, ঠিক আছে, কিন্তু আমাদের অর্থমন্ত্রী বলছেন যে ফাইন্যান্স অনুমোদন প্রাপ্ত যারা আছে 10 বছর হয়েছে বা যাদের 5 বছর 7 চলছে, তাদের সংখ্যা হচ্ছে 1642 জন। তাদেরকে আমরা একটা কিছু করব। গত বিধানসভা অধিবেশনে বলেছিলেন 1400 কত জন ফাইন্যান্স অনুমোদন আছে, জেআরডব্লিউ কন্টিনিউটি পার্ট টাইম ওয়ার্কার। কালকে যে গেল উনি বললেন 1642 জনের জন্য আমরা প্রচেষ্টা করবো। আমরা রাজ্যের অনিয়মিত যারা আছে আমরা পাঠিয়েছিলাম যে আমাদের জন্য আমাদের দরজাটা খুলে দেওয়া হবে, কিন্তু আমরা দেখলাম যে আমাদের শুধু মুখে বলে যাচ্ছেন যে আমরা যাদের ফাইন্যান্স অ্যাপ্রুভাল আছে তাদের জন্য কিছু করবো, তাদের জন্য কিছু কালকে বলেছেন মুখ্যমন্ত্রী যে আমরা যদি তাদের 10,000 টাকা বাড়িয়ে দিই তাহলে 7,000 টাকা হয়ে যাবে। আমাদের কথা হচ্ছে যত করুন না কেন এটি সরকারি করুন না, আপনার অনিয়মিত যারা আছে তাদের বয়স 55, 56, 57 হয়ে যাচ্ছে, অনেক আমাদের অভিযোগ চলে যাচ্ছে। যদি কিছু করার মানসিকতা থাকে তাহলে কিছুদিনের মধ্যে করুন। এবং আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে উনি বলেছেন যে মোটামুটি 10 বছর কমপ্লিট চাকরি করেছে, উনি বলেছেন বিধানসভায়। আমি বলতে চাই আমার অনুমোদন আমার 16 বছর হয়ে গেল, আমি 16 বছর অস্বীকার করে গেছে, 16 বছর থেকে আমার 17 বছর হচ্ছে। উনি বলছিলেন যে মোটামুটি 10 বছর হয়েছে। যে একজন অনিয়মিত কর্মচারীর যে বেতনা, একজন অনিয়মিত কর্মচারীর যে জীবন, কি বলবো, একদিন নয়, একদিন একটা বছর সমান। উনি বিধানসভা দাবি করেছেন মোটামুটি 10 বছর হয়েছে, এই জায়গাতে উনি 7 বছর মাইনাস করে দিচ্ছেন। আমাদের প্রশ্ন হচ্ছে অনিয়মিত কর্মচারীর বয়স কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে এবং অনিয়মিত কর্মচারীর সবই মোটামুটি 56, 57 বছর। আমাদের এই সরকারের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল, আমরা বর্তমানে
দিয়েছেন, কিন্তু আমরা দেখলাম শুধু অনিয়মিত যে ব্যর্থ থেকে রাজ্যের কর্মচারীদের 10% দিয়ে দেওয়া হয়েছে। তার 3% দিয়ে তো ক্ষমতার খুশি হয়। 30% দিয়ে এর মধ্যে দেওয়া হয়েছে 3%, ওগুলো 19% দিয়ে বকেয়া রয়েছে। যাই হোক, তাকে তাদের সমাবেশ এটা আমি জানি, আশা রাখি। কিন্তু অনিয়মিত যারা 1640 জন আছে তাদের জন্য চেষ্টা করুন। খেলার নাম বাবাজি। আন্দোলন যদি তুঙ্গে উঠে 40,000 অনিয়মিত কর্মচারী যদি একটা হয়ে সমস্ত বিভেদ এবং বিভ্রান্তি অস্বীকার করে রাস্তায় নামেন, তবে সরকারের কাছ থেকে দাবি আদায় করা সম্ভব। এটা ইতিহাসের শিক্ষা। অনিয়মিত কর্মচারীরা গত 7 বছরের তিক্ত অভিজ্ঞতায় তীব্র যন্ত্রণার মধ্য দিয়ে যাওয়ার পর তারা এই সিদ্ধান্ত উপনীত হয়েছেন, এই সরকারের কাছ থেকে আন্দোলন ছাড়া কোনো কিছু আদায় করা যাবে না। কালকে বিধানসভায় অর্থমন্ত্রী এই কথার আবারও প্রমাণ করলেন। তাই অনিয়মিত কর্মচারীরা অর্থমন্ত্রীর এই আলোচনার পর যেটা আরও জোর সিদ্ধান্ত নিয়েছেন আর জোর প্রস্তুতি নিচ্ছেন আগামী 15ই নভেম্বরের পর রাজ্য জুড়ে তীব্র আন্দোলন করার। আন্দোলনের মধ্য দিয়েই আমরা অনিয়মিত কর্মচারীদের প্রতি সরকারের বঞ্চনার যথাযোগ্য জবাব আমরা দিতে পারবো, এই বিশ্বাস, এই ভরসা আমাদের আছে। এই বিজেপি নেতৃত্বে যে জোট সরকারের অমানবিক চেহারা এবং জনগণকে তারা এই প্রতিশ্রুতি দেওয়ার মধ্য দিয়ে কিভাবে তারা ধোঁকাবাজি দেন, তাদের দ্বিমুখী চেহারা ডাবল স্ট্যান্ডার্ড আজকে আবার এই পবিত্র বিধানসভাতে খুলসা হচ্ছে। 2018 আগে মিশন ডকুমেন্টে লিখিতভাবে তাদের কি বক্তব্য ছিল এবং 299টা প্রতিশ্রুতির মধ্যে 10টিকে তারা যে একদম পয়েন্টেড করে সারা ত্রিপুরার যে দাউজ বিজ্ঞাপন লাগিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল এই সমস্ত অনিয়মিত কর্মচারীকে নিয়মিত করা হবে। এবং সরকার আসার পরেও তৎকালীন সময়ের যে মুখ্যমন্ত্রী, যিনি পরবর্তী সময়েতে বরখাস্ত হয়েছেন, রাজ্য থেকে বিতাড়িত হয়েছেন, এখন আবার খুব ঘন ঘন আসছেন, আলপত্রে কথা বলছেন। কি বলছেন তিনি নির্বাচনের আগে এবং পরে ত্রিপুরা রাজ্য থেকে কন্টিনজেন্সি, ক্যাজুয়াল, পার্ট টাইম, ডিআইডব্লিউ এই শব্দগুলোই তিনি মুছে দেবেন। এটা ত্রিপুরার ডিকশনারিতে থাকবে না। এবং কোথাও কোথাও ইঙ্গিত দিয়েছেন গভর্নমেন্টে আসলে প্রথম মন্ত্রিসভাতে 7 পে কমিশন আর 50,000 চাকরির মতো এই অনিয়মিতদেরকেও নিয়মিত করা হবে। তার মধ্যে 10,323 শিক্ষক শিক্ষিকাদের রাজ্য ভিতরে যারা আছেন তারাও আছেন। তো আজকে আমরা আমাদের মাননীয় বিধায়ক সুদীপ সরকার প্রস্তাব এনেছেন সমস্ত অনিয়মিত কর্মচারীদের যারা বিভিন্ন দপ্তরে কাজ করছে তাদের নিয়মিতকরণ ব্যবস্থা করা হোক। এই প্রস্তাবের সমর্থনে বলতে গিয়ে মাননীয় সুদীপ সরকার মহোদয় এবং আমরা বিরোধী অংশের যারা কংগ্রেস দলের তরফ থেকে আমরা তথ্য দিয়ে বলেছি যে সরকারের তো বিভিন্ন দপ্তরে থাকা, আমরা বাজেট অধিবেশনে অর্থ দপ্তর না হলেও অন্য দপ্তরগুলো দেওয়ার যে তথ্য এগুলো পেয়েছি, 15-16টা দপ্তরের তথ্য এখনো পাইনি। তাতেই প্রায় 51,000 শূন্যপদ রয়েছে। যে কারণে এই সরকারের পরিষেবা চালু রাখতে গিয়ে পরিষেবা তো কি ধরনের পরিস্থিতি করে আছে আজকে আমরা প্রত্যক্ষ করছি। ভুক্তভোগী আউটসোর্সিং করতে হচ্ছে। এই আউটসোর্সিং এর নামে রাজ্যের বাইরে থেকে লোক নিয়ে এসে এরাও পেট ভরে খেতে পারে না, আর যে কাজে তাদেরকে বসানো হয়েছে সেই কাজ তারা করে না। অর্থাৎ রাজ্যের লোক বঞ্চিত, এরাও আজকে এত অনেক
দেখিয়ে এদের আনা হয়েছে তারাও আজকে বঞ্চিত। তাহলে লোক দরকার, শূন্যপদ, সেই শূন্যপদে কাজ করছে তারা হবে এরা। এই যে প্রায় 45,000 সুদীপ সরকার মহোদয় তথ্য দিয়ে বলেছেন, তাদের জন্যই আমাদের সরকার এটা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, এমনকি হোম ডিপার্টমেন্টেও চলছে না, তোরা আরো মুখ থুবড়ে পড়ে যেত। আজকে আলোচনা হলো অন্তত 5-6% বা 10% অব্দি পাই কিনা, তারাও উদ্গ্রীব হয়ে প্রান্ততে বসে আছে। ঠিক তেমনি এই অনিয়মিতরা, জেএডব্লিউ, কন্টিনজেন্সি, ফার্স্ট টাইম, ক্যাজুয়াল, তার সাথে সর্বশিক্ষা অভিযান, রামসার, ন্যাশনাল হেলথ মিশন, রেগা, অঙ্গনওয়াড়ি, মিড ডে মিল ওয়ার্কার, আমরা সরকারকে সুযোগ দিয়েছি, আপনারা তো ঘোষণা করুন, ঠিক আছে আজকে হবে না, 2 বছর বাদে হবে, 3 বছর বাদে হবে, একটা নিশ্চয়তা তাদের জীবনে আপনারা তার একটা ছবি বা একটা স্বপ্ন অন্তত বাস্তবায়নের একটা এই কি বলে রূপরেখা দিন, উৎসবটা সুন্দরভাবে কাটবে। এটা আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব। মূল বিষয় আপনারা নিশ্চয়ই অবগত আছেন, ত্রিপুরাতে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে আসেন, টেট 1, টেট 2, এসটিজিটি এবং এসটিপিজিটি, প্রত্যেকেই 5 বছর তাদের জীবনের ফিক্সড স্যালারি বা ফিক্সড পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে, যেটা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার, সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক, কোনো রাজ্য সরকারই সেখানে রাখেন না। একমাত্র ত্রিপুরাতেই আমরা 5 বছরের ফিক্সড সিস্টেমে আছি। সেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ, অমানবিক কাজ, এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল 2017 সালে। আমাদের 2016 সাল থেকেই টেট পরীক্ষা দিয়ে আমরা এসেছি। আমরা যদি লক্ষ্য করি, ত্রিপুরাতে টিপিএসসি বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয়, সেখানেও ডাক্তার রাজ্যের এবং ইঞ্জিনিয়ার, অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে টিপিএসসি যাদের নিয়োগ করেন, তাদের কিন্তু প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের মধ্যেই আনা হয়। এই দুর্ভাগ্যের, শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে, আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে মেনে নিতে পারছি না। তো আমরা কি বলতে চাইছি, আপনারা নিশ্চয়ই অবগত আছেন, এবং এটা দীর্ঘদিনের লড়াই, আজও এই লড়াইয়ে আমরা অব্যাহত রাখছি, এবং আমরা অচিরেই এই যেন 5 years ফিক্সড পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি। আমাদের ত্রিপুরাতে কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বললে দীর্ঘকালের, সেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান বিজেপি জোট সরকারের সময়ও এটা অব্যাহত আছে। যেরকম ধরুন, বিয়ের পার্সেন্টেজ এখনো ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম স্টেটেই 55% সেন্ট্রাল গভর্নমেন্টের বিয়ের সঙ্গে রাজ্য সরকারগুলো সেখানে 58% বিয়ে দিয়ে দিয়েছেন। এবং আমরা দেখতে পাই, তলের দিক থেকে যদি দেখি, ত্রিপুরা এবং মণিপুর এবং পশ্চিমবঙ্গে সেখানে বিয়ের পার্সেন্টেজটা কম, 33%। বাকি সব রাজ্যে, আমাদের পার্শ্ববর্তী আসাম বলুন, অরুণাচল প্রদেশ বলুন, উত্তরপ্রদেশ বলুন, রাজস্থান বলুন, গুজরাট বলুন, দিল্লি বলুন, সব রাজ্যে কিন্তু এখন 55% বিয়ে পাচ্ছে। তো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করব, মাননীয় মুখ্যমন্ত্রী এখন শিক্ষা দপ্তরেও দায়িত্বে, আমরা অনুরোধ করব যে আপনি অচিরেই এই বিয়ে আমাদেরকে সম্পূর্ণ দিয়ে প্রদান করার ব্যবস্থা করুন। ত্রিপুরাতে আমরা যারা এই যে জিপি, টিজিটি, ইউজিটি, এই 3টে স্কেলের মধ্যেই আপনারা জানেন আমরা আছি যারা শিক্ষক সমাজ। কিন্তু দুর্ভাগ্যবশত একটা সময়ে একটা চিন্তাধারার মানুষের কারণে, একটা সংগঠনের কারণে, আমি নামটা বলতে জানি, আপনারা জানেন, ইতিহাস ঘাটলে দেখবেন যে টিজিটির গ্রেডের সঙ্গে জিপি এবং ইউজিটির, বিশেষ করে ইউজিটির এত গ্রেডের ডিফারেন্স, যেটা ভারতবর্ষের কোনো জায়গায় কোনো শিক্ষকদের এই অমানবিক কাজ করা হয়নি। এখানে সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে 1988 সালে যখন সরকারটা ছিল, তখন বেতনের পার্থক্য ছিল 200 টাকার গ্রেডে টিজিটির সঙ্গে জিপি বা ইউজিটি। কিন্তু আজকে সেটা দাঁড়িয়েছে, আপনারা জানেন, আজকে ইউজিটির সেন্ট্রালের গ্রেডে হচ্ছে 4200 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2200 টাকা।
জিপির সেন্ট্রালের রেটকে 4600 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 2800 টাকা, এবং টিজিটিরও সেন্ট্রালে বেশি 4800 টাকা, রাজ্যে দেওয়া হচ্ছে 4200 টাকা। এই যে ডিফারেন্স বিটুইন জিপি, ইউজিপি অ্যান্ড টিজিটি, এটাকে যেন অচিরেই বন্ধ করা হয়, এবারেই সুযোগ। কারণ আপনারা জানেন সেন্ট্রালে কেন্দ্রীয় সরকার কিন্তু ঘোষণা করেছেন যে অষ্টম বেতন কমিশন গঠন করবেন এবং সেটা লাগু হবে 2026 সালের 1 জানুয়ারি থেকে। এই সুযোগ রাজ্য সরকারের কাছে এখন এসেছে। এই অ্যানামলিসগুলি এই কমিশনের আগেই যেন দূর করা হয়, আজকে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। অনেকদিন হয়ে গেছে, 13-14 বছর ধরে টিপিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে, হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার। তো এটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব যাতে করে টিপিএসসির মাধ্যমে আবারও হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেওয়ার প্রক্রিয়া জারি থাকে। এইগুলি আজকের বিশেষ করে সাংবাদিক সম্মেলনে আমাদের বিষয়বস্তু, এবং আমরা আবারও আপনাদের ধন্যবাদ জানাবো। আপনাদের মাধ্যমে আমাদের শক্তি। আগামী দিন সরকারের কাছে আমরা সেই দাবি রেখে যেন সরকার অচিরেই সমস্ত দাবি পূরণ করেন। কমিশন একটা দীর্ঘদিনের দাবি। ত্রিপুরাতে 4th পে কমিশন আন্ডার দ্য লিডারশিপ অফ এক্স চিফ মিনিস্টার ফরমার সুধীর রঞ্জন মজুমদার, যিনি এখন নেই, ওনার সময় লাস্ট পে কমিশন হয়েছিল 1988 সালে, এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার বেতন কাঠামো চাই। এটা কতটা গর্বের ছিল রাজ্যের মানুষ হিসেবে। আজকে আমরা গর্বিত যে আজকের দিনে এরপর থেকে কিন্তু কোনো সরকার, বামপন্থী সরকারগুলো 25 বছর চালিয়েছে, তারপরে এখন বিজেপি সরকার, আমরা কিন্তু পে কমিশন হুবহু পাইনি। আজকে একটা সুযোগ এসেছে, এবার যেন অষ্টম পে কমিশন হুবহু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয়, তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি। আপনারা জানেন এমইসিটি অর্থাৎ শিক্ষকদের প্রমোশন নেই। আমি যেরকম জিপি, একজন টিজিটি, এই শিক্ষকরা যারা এরপরে কাস্টের ব্যাপারও আছে, জেনারেল কাস্ট যারা, তাদের কিন্তু চাকরি জীবন 30 বছর করলেও দেখা যায় প্রমোশন নেই। তারা চাকরি এই জিপিতে থেকেই রিটায়ারমেন্টে যায়। কিন্তু অন্যান্য পোস্টে কিন্তু করণীকে এলডিসি থেকে ইউডিসি, এরপরে অফিস সুপারিনটেন্ডেন্ট, হেড ক্লার্ক, প্রচুর প্রমোশনের সুযোগ রয়েছে। তার জন্য একটা সময় ত্রিপুরাতে এই সিস্টেম ছিল যে 10 বছর পরে তাকে পরবর্তী গ্রেড স্কেলে, যেটা সেটাকে উন্নীত করা হতো। এরপরে আবার 7 বছর পরে, মানে 17 বছর চাকরি জীবন, তারপরে আবার 8 বছর পরে 25 বছর পর। আপনার মুখ্যমন্ত্রী দানের যে ইয়েটা কিভাবে দিতে হয় আমাদের দেশে না, আপনি যদি আমাদের জ্ঞানের যে মুখ্যমন্ত্রী যে ভিক্ষাটা দিয়েছেন সেটা আমি ফেরত দিতে চাই। ওনার এই ভিক্ষা আমার অন্তত আমার লাগবে না, উনি রেখে দিতে চান। ওনার গাড়ি ভাড়া আছে, ঘরে সংসারে খরচা আছে, তিনি চালাক, আমার টাকা আছে। আমি কি দিতে চাই 3% দিয়ে টাকা দিতে, আমি ওনাকে দিতে চাই, আমার লাগবে না এটা। আপনাদের কাছে যদি একটু থাকে ডকুমেন্ট দিতে হয় টাকাটা, কিন্তু আমাদের যদি দেন খুব ভালো হয়, আমি টাকাটা ফেরত দিয়ে দেবো প্রত্যেক মাসে। যেটা আমার আজকে যে 3% দিয়েছে আমার প্রত্যেক মাসে আমার লাগবে, সেই টাকাটা আমি ওনার খরচার মতো আমি দিয়ে দিতে চাই, আমার লাগবে না। আমি একটা সরকারি কর্মচারী, সমন্বয় কমিটির মেম্বার। ধন্যবাদ। আমরা ত্রিপুরা রাজ্য কর্মচারী সংঘের ডিপার্টমেন্টাল ইউনিয়ন ত্রিপুরা রাজ্য শিক্ষক সংঘের পক্ষ থেকে মাননীয় অধিকর্তা সেকেন্ডারি এডুকেশন নমিনেশন আমরা ডেপুটেশনে আছি। এখানে উপশিক্ষা অধিকর্তা নমস্কার, কে বলছেন? রাজেন্দ্র বর্মা আমাদের আমি বলতে চাই, এই যে 3% দিয়ে দিয়েছেন ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা কিন্তু সেখানে কিছুই পাবে না। অনিয়মিত কর্মচারী যাদের অর্থতন্ত্র অনুমোদন রয়েছে তাদের যে সংখ্যাটা বলেছিল গতকালই অধিবেশনে যে 1649 জন, গ্রুপটি মিলিয়ে এটা কিন্তু প্রত্যেকটা বুথ ওদের অনিয়মিত কর্মচারী
যেমন ধরুন স্বাস্থ্য দপ্তরে রয়েছে, ডিবি হাসপাতালে রয়েছে 1200 জনের মতো, কেজিএল, ডিআরবি, টিআরডব্লিউ মিলে, তারপর আইজিএম আছে, কিন্তু ওরা যে সংখ্যাটা বলছে অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে ওদের, এটা তো ভুল। অনিয়মিত কর্মচারীদের জন্য কিছু একটা করুক, যাদের অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে তাদেরকে নিয়মিত করুক, আর যাদের অর্থ দপ্তরের অনুমোদন নেই তাদেরকে সরকার বেতনটা একটু বাড়িয়ে দিলে ভালো হয়। আর রাজ্যে এই সরকার চলছে, জনগণ সব বুঝে গেছে, ওদের বেতন 2বার বাড়িয়ে নিয়েছে, অনিয়মিত কর্মচারীদের জন্য কিছুই করছে না। আর গতকালকে তো 3% দিয়ে দিয়েছে, রেগুলার কর্মচারী সন্তুষ্ট নয়, আর অনিয়মিত কর্মচারীদের জমিতে কিছুই নেই। আশা করি ত্রিপুরা রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী এক হোক। আগামী এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে। নমস্কার। এবং আপনারা প্রত্যেকে জানেন যারা এসএসসি শিক্ষক কর্মচারীরা যারা আছেন তাদেরও কিন্তু দাবি রয়েছে, নিয়মিতকরণের দাবি। এই দাবি সরকার পূরণ করছে না। এবং এসএসসির যারা শিক্ষক কর্মচারী যারা আছেন 2017 সালে ওরিয়েন্ট চৌমুহনীতে তারা কর্মসূচি সংগঠিত করেছিলেন, আমরণ অনশন কর্মসূচি। সেই সময় বিজেপি নেতা সুনীল দেওধর, বিপ্লব কুমার দেব, আজকের মন্ত্রী রতনলাল নাথ, টিঙ্কু রায় সহ অন্যান্যরা সেখানে গিয়েছেন। তারা কথা দিয়েছিলেন বিজেপি ক্ষমতায় এসে এসএসসি শিক্ষক কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত তারা কার্যকর করবেন। সেদিন তারা বক্তব্যে তা বলেছিলেন। কিন্তু তারপরও ত্রিপুরা উচ্চ আদালতে 7.5 বছরে যখন রায় দিল, সেই রায়ের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টে এসএলপি করা হয়েছে রাজ্য সরকারের তরফে। সেই এসএলপি প্রত্যাহার করারও দাবি করেছে শিক্ষা তথা অধুনা সমগ্র শিক্ষার শিক্ষক কর্মচারীরা। এই দাবি এখনো পূরণ হচ্ছে না। যতটুকু খবর এসেছে, শিক্ষক কর্মচারীরা ঐক্যবদ্ধ হচ্ছেন, ফের একবার বৃহত্তর আন্দোলন সংগঠিত করার সিদ্ধান্ত তারা নিয়েছেন। হয়তো তারা খুব নিকটে তারা তাদের বক্তব্যের কথা সংবাদ মাধ্যমকে তুলে ধরবেন এবং সেই সঙ্গে তারা তাদের বিষয়বস্তু উপস্থাপন করবেন। সাল থেকে আমরা প্রথমে সর্বশিক্ষা এবং পরবর্তী সময়ে সমগ্র শিক্ষা প্রকল্প নামে আমাদের শিক্ষক এবং অশিক্ষক উভয় অংশেই রয়েছেন, আমরা নিযুক্ত আছি এই প্রকল্পে। এবং আজ দীর্ঘ 21 বছর যাবৎ আমরা এই সমগ্র শিক্ষা প্রকল্পে আমরা সমস্ত ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা কাজ করে আসছি। শুধু তাই নয়, আমরা গর্বের সঙ্গে বলতে পারি ত্রিপুরার যে এডিসি এলাকাগুলি রয়েছে, সেই এডিসি এলাকাগুলিতে সর্বশিক্ষার শিক্ষকরাই সেই বিদ্যালয়কে ধরে রেখেছেন। সেখানে বিদ্যালয়ের টিচার ইনচার্জ থেকে সমস্ত ধরনের দায়িত্ব সেই সর্বশিক্ষার শিক্ষকদের উপরে বেশিরভাগই ন্যস্ত রয়েছে। তো কিন্তু আমরা কি দেখতে পাই, আমরা একই বিদ্যালয়ে চাকরি করছি, যারা নিয়মিত শিক্ষকরা আছেন ওনাদের সঙ্গে আমাদের যে একটা বৈষম্য, সেই বৈষম্যটা কিন্তু আমাদের মনে সত্যি অত্যন্ত দুঃখজনক ঘটনা আমাদের ক্ষেত্রে। তো আমরা এই বৈষম্য দূর করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে এসেছি। আপনারা জানেন 2017 সালে আমরা ওরিয়েন্ট চৌমুহনীতে 1 থেকে 7 তারিখ পর্যন্ত, 1 আগস্ট থেকে 7 আগস্ট পর্যন্ত এই দীর্ঘ 7 দিন আমরা অনশন মঞ্চ আমরা সংগঠিত করেছিলাম। সেই অনশন মঞ্চে তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান সরকারের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী সেই বিপ্লব কুমার দেবজি মহাশয়, বর্তমান মন্ত্রিসভায় নিয়োজিত আছেন বিভিন্ন মন্ত্রীগণ, রতনলাল নাথ সহ সুশান্ত চৌধুরী, ওনারা অনেকেই রয়েছেন, ওনারা এসেছিলেন। ওনারা এসে ওই দিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের যে বিভিন্ন কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলি দেখে ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের নিয়মিতকরণের কোনো বাধা নেই এবং বলছেন বিজেপির সরকার যদি রাষ্ট্রবাদী সরকার। কথা বলুন, লাইভে আছে। আমি বলছি যে আমাদের মানে বর্তমান ওটা জন ডাক্তার ছিল, ওটা রিটার্মেন্টে আসছে, তখন আমাদের জনগণ একটা টাকা পিছিয়ে হচ্ছে 37 লক্ষ মানুষের জন্ম হচ্ছে। কিন্তু যে কি কর্মচারী এটা তো নিয়োগ দাবি, এখানে কেন দেরি করে, এটা দিতে পারে না বিদ্যুৎ ব্যবস্থা ভালো আছে, খারাপ না, কিন্তু কেন আমরা সেই কর্মচারী দাবি এটা তো ন্যায্য, এটা তো কোনো 2 নম্বরই কিছু নেই।
বলে দাবিগুলা কেন দিতে আসবে না? আমার কথা থেকে আমরা সামাজিক সম্মান দিলে আমরা সামাজিক আলোচনা করছি আর কি। এইটা তো একটা মাত্র ছাড়ে দিতে পারে সব সেই জন্য আসাম কারণ আসামও দিয়ে দিচ্ছে সব সেগুলো দিয়ে দিল তাহলে আমার কাছে এগুলো লাগবে ওই কারণ বা ন্যাশনাল দুটো রাজ্য তিনটে রাজ্য দিতে আসে না। তাহলে এটা ডাক্তার মানুষের একটা দেখেন না এটা তো কেন এই কর্মচারীর দিয়েগুলো আমি বঞ্চিত করতে আছে। এটা তো একদম এমনি টাইম দিতে পারেন না। এরকম বাবু কম বিজ্ঞাপন এর সব আমরা জনপ্রতিনিধি আমরা যদি কর্মী আমরা কোনো 2 নম্বরই করবো না। তাহলে কেন এদের কেন এত ভালো একটা কাজ থাকে কেন? ঠিক আছে তাহলে নমস্কার। আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে রাজ্যের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত প্রত্যেকের এসএসএর শিক্ষক কর্মচারীরা বলছেন বা অনিয়মিত কর্মচারীরা বলছেন তারা তাদের দাবির কথা। এই সময়ের মধ্যে বিধানসভার অধিবেশনে সর্বশেষ ডিএডিআর ঘোষণার পর অষ্টম বেতন কমিশন খুব চর্চিত বিষয়। যেহেতু ষোড়শ তথ্য কমিশন আগামী বছর লাগু হবে, তার আগে পঞ্চদশ তথ্য কমিশনের মেয়াদকালে সমস্ত দাবি পূরণ হবে কিনা সেটা বোধ হয় এই রাজ্যের কর্মচারীরা টের পেয়ে গেছেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।